বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচরুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসটা হবে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। পুরো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের আগামী 7 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। সেজন্য আমরা যা পড়াবো তার উপর ভিত্তি করে তোমরা বাসায় বাড়ির কাজ করবা। তো আজকে আমাদের পুরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা। সেজন্য আমরা এই চ্যাপ্টারটা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি। সেজন্য আশা করি তোমরা মাশাআল্লাহ ভালো বুঝতে পারবা। আর আগে থেকে যেহেতু কিছু পড়া আছে সেজন্য আমরা পুরো চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাসটা হলো, তোমরা ইতিমধ্যে ডেসক্রিপশন বক্সে শিরোনামটা দেখেছ, কাজ, শক্তি ও ক্ষমতা। তো চলো শুরু করি। আজকে আমাদের বিষয় হলো কাজ, শক্তি ও ক্ষমতা। আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি যে কাজ কাকে বলে, তো এটা শুরু করার আগে আমার একটা ছোটোবেলার একটা গল্প মনে পড়ে গেছে। গল্পটা একটু শুনে বলি, তোমরা আশা করি বুঝতে পারবা। আমার কোন এক ফ্রেন্ড, সে বলেছিল যে ধরো একটা গাছ ছিল, একটা আম গাছ বা কাঁঠাল গাছ, কোন একটা গাছ ছিল। সে বলতেছে যে তুই গাছটা ডেকা দিয়া 2 হাত কি করবি, পিছনে নিয়ে নিবি। মানে গাছটাকে ডেকা দিয়া 2 হাত পিছনে নিতে পারবি কিনা। তখন আমি বললাম তো এটা কীভাবে সম্ভব, কারণ গাছ আবার লড়ে কীভাবে, গাছ তো হচ্ছে জড় বস্তু, ঠিক না। তখন আমি কিন্তু ওই বাজিতে হেরে গেছি। তার সাথে যে বাজি ধরেছিলাম সে বাজিটা হেরে গেছি। কেন হেরে গেছি তুমি বলতে পারো যে স্যার এটা কেন বললাম ক্লাসের মধ্যে। এটা বলার উদ্দেশ্য হলো এটার সাথে আমাদের ফিজিক্সের একটা রিলেটেড আছে। কীরকম, যে খেয়াল করো, এভাবে যদি গাছটা যদি একটা গাছ হয়, তো এভাবে গাছটাকে ডাকা দিয়ে আমি 2 হাত এভাবে কী করবো, পিছনে নিয়ে নেব। তাহলে 2 হাত ডাকা দিয়ে যদি আমি 2 হাত পিছনে নেই তাহলেই তো হলো। কিন্তু এটা কিন্তু এটা বাজিতে হারার উদ্দেশ্য হলো, কিন্তু এটা কিন্তু ফিজিক্সের ভাষায় কাজ হয় নাই। কারণটা কি, ডাকা দিয়ে 2 হাত পিছনে নিলে তো কাজ হয় না। আমাকে যদি বলা হয় যে এই যে একটা এই পাশে ওয়ালটা আছে, এই ওয়ালটাকে আমি তোমার সরাই দিব বা তার অবস্থান থেকে পরিবর্তন করবো, যদি করতে পারি তাহলে কাজ হলো, আর যদি করতে না পারি তাহলে কি হবে, কাজ হবে না। ধরো আমাদের এই তোমার আব্বু বা আম্মু তোমার একটা কাজ দিল যে তুমি আজকে সারাদিন এই কাজটা করবা, তুমি যদি করতে না পারো তো তোমার বলবে তুমি কি করছো, তুমি তো কিছুই করো নাই, তুমি তো কাজই করতে পারলা না। তো এটা আর কি ফিজিক্সের ভাষায় আমাদের কাজ হইতে গেলে কি হবে, স্মরণ হতে হবে। স্মরণ অর্থাৎ আমি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তার সাথে যদি বস্তুটার আমাদের কি হয়, স্মরণ ঘটে, তাহলে আমরা ফিজিক্সের ভাষায় বলবো কাজ। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, আর স্মরণটা তো বুঝো, তার অবস্থার নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হওয়া। তো বস্তুটাকে যদি আমি বল প্রয়োগ করার পর বস্তুটা স্মরণ ঘটে, তখন তাকে আমরা কি বলবো, কাজ বলবো। তখন আবার আমাদের কাজ। আর যদি স্মরণ না ঘটে তাহলে আমাদের কি হবে না, কাজ হবে না। তো সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান বল ইন্টু স্মরণে আমরা কাজ বলবো। এখন এটাকে আমরা যদি অনুভূমিক দিকে কাজ করি তাহলে এফএস কস থিটাও লেখা যায়। ডাব্লিউ সমান এফএস কস থিটা। এখানে তুমি যদি ভালোভাবে না বুঝো তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে ওয়ার্ক মানে কাজ, এটা হচ্ছে ফোর্স মানে বল, এটা হচ্ছে স্মরণ এস, আর এখানে থিটা হচ্ছে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, বের করতে পারি। অনেক বিষয় অনেক সময় খেয়াল করবা, এই যে মধ্যবর্তী কোণের মানটা যদি তোমার থিটার সমান 0 ডিগ্রি হলে ডাব্লু সমান এফএস কস 0 ডিগ্রি সমান সমান এফএস। অর্থাৎ বল প্রয়োগ করলে বল আর স্মরণ কী হয়, যেহেতু কাজ হয়েছে, তার মানে বস্তুটা যেদিকে বল প্রয়োগ করবা বস্তুটার স্মরণ যদি সেদিকে ঘটে তখন তোমার কি হবে, ধনাত্মক কাজ হবে, যে এখানে ধনাত্মক কাজ। আবার যদি তুমি থিটার সমান 180 ডিগ্রি হলে তাহলে ডাব্লু সমান এফএস কস 180 ডিগ্রি, মানে কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1। অর্থাৎ বস্তুটা যেদিকে বল প্রয়োগ করবো বস্তুর স্মরণ যদি তার বিপরীত পাশে হয়, অর্থাৎ 180 ডিগ্রি কোণে হয়,
তখন আমাদের ঋণাত্মক কাজ করা হবে। সাধারণভাবে আমরা বস্তুটা বল প্রয়োগ করলে স্মরণ যদি সামনের দিকে করে তাহলে ধনাত্মক থাকা। অনেক সময় একটা গাড়িটা যদি তুমি থামানোর পরিকল্পনা করো যে স্যার আমি গাড়িটা থামাবো, গাড়িটা যে গতিবেগে আসবে তার বিপরীতে তুমি বল প্রয়োগ করবা। ধরো তুমি কোথাও বেড়াতে যেতেছ, এখন তুমি যে গন্তব্যস্থানে আসছো, মানে আইসা পড়ছো, মনে করো এই পাঁচটুকি বাজার থেকে সুনফারা আসবো অটো দিয়া। এখন সুনফারা কাছাকাছি আসতে পারো, অটোর বলো ভাই থামান, তো সে কি করবে, হার্ড ব্রেক করবে। হার্ড ব্রেক করে মন্দন অর্থাৎ গতির বিপরীতে একটা বল কাজ করবে। তখন তোমার কি হবে, কাজটা ঋণাত্মক কাজ হবে। তখন সেক্ষেত্রে গতি যেদিকে তার বিপরীত দিকে অর্থাৎ 180 ডিগ্রি কোণে দিলে বস্তুটা কি হবে, ঋণাত্মক কাজ হবে। আবার যদি আমরা থিটা সমান 0 ডিগ্রি হলে, সরি 90 ডিগ্রি হলে ডাব্লু সমান এফএস কস 90 ডিগ্রি অর্থাৎ 0। কস 90 ডিগ্রি মানটা কি হইতেছে, 0 হইতেছে। অর্থাৎ আমি যদি বাজারে বা তুমি যদি কলেজে একটা ব্যাগ নিয়ে আসো, কলেজ ব্যাগের মধ্যে বই নিয়ে তুমি যদি এভাবে সুন্দর করে হাঁটতে দুলে বা এইভাবে ধরে হাঁটতে থাকো, তো তুমি যেভাবে সামনের দিকে আর তোমার এই ব্যাগটা ঠিক 90 ডিগ্রি কোণে ভূমির দিকে ক্রিয়া করবে। তখন তোমার বলার স্মরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হতো, কৃতকাজের মানটা হবে কি, 0। তো আশা করি তোমরা এই অংশগুলো বুঝতে পেরেছ। এবার চলো আরো একটু কাজ করি। আমরা যদি মনে করো নততলে গড়িয়ে পড়ে কাজ করি কাজের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, নততলে গড়িয়ে পড়ার অংশটা হলো, ধরো এটা হচ্ছে ভূমি, এখানে আমরা একটা কোণ দিলাম, এখানে একটা কোণ দিলাম, আর এটাকে আমরা উচ্চতা দিয়ে দিলাম হাইট, আর আমাদের এখানে আমরা সরণ দিয়ে দিলাম এই। এটা হলো নততলে ঘুরিয়ে পড়া, অর্থাৎ খাড়া নিচের দিকে পড়তে থাকলে অথবা খাড়া উপরের দিকে উঠতে থাকলে। সাধারণত আমাদের এই কাজটা করা হয় কখন, আমরা গ্রাম অঞ্চলের ভাষায় যেটা বলে মইটা তো আমরা অথবা তোমরা অনেকে বুঝতে পারছো। মইটা হলো কি, মইটা হলো সিঁড়ির মতো আর কি। আম গাছ উঠলা, আম পাড়তে গিয়ে অনেকে, আমরা ছোটোবেলা আম পাড়ছি মইয়ের উপর দিয়া, অথবা ছাদের উপর উঠতে গেলে অনেকের যদি একতলা থাকে ছাদের উপরে মই বেয়া অথবা সিঁড়ি বেয়ে উপর উঠি, এই কাজগুলো আমরা এইভাবে করতে পারি। অনেক সময় প্রশ্ন আসে যে 9-10 করে আসছো, 20 কেজি বরের একজন বালক, তোমরা ভালো করে খেয়াল করো, তোমরা এই অঙ্কটা করছো, 20 কেজি বরের একজন বালক তোমার 5 কেজি বড় একটা বোঝা নিয়া সিঁড়ি বেয়ে ভূমির সাথে, মনে করো এটা কোণ দিলা 30 ডিগ্রি হইতে পারে, 60 ডিগ্রি হলো, বা 30 ডিগ্রি কোণে কি করলো, ছাদে উপর উঠলো। তাহলে বালক করতে কৃতকাজের মান বের করবা কিভাবে? আমি প্রশ্নটা আবার বলি, মনোযোগ সহকারে শোনো। 20 কেজি বড় একজন বালক 5 কেজি বড় একটি মাথা বোঝা নিয়ে অথবা কোনো একটা মাথা নিয়ে সেই সিঁড়ি বেয়ে কী করলো, উপর উঠলো। এখন সিঁড়ি বেয়ে উপর উঠলে বালক করতে কৃতকাজ, তাহলে কি হবে, তখন তুমি কিভাবে করবা খেয়াল করো। আমরা জানি ডাব্লু সমান এফ এইচ, বল ইন্টু উচ্চতা, এইখানে সরণ যেহেতু হাইট উপর উঠবো উচ্চতা। এই ক্ষেত্রে আমাদের বোঝার জন্য একটা কাজ আছে, কাজটা হলো কি, খেয়াল করো, কাজটা হলো আমার এইখান থেকে উপর উঠতে হবে এই কোণে, অর্থাৎ আমি উপর উঠবো মূলত এতটুকু, আর এখানে হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তো লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা 1 সমান লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি এখানে এইচের মানটা যদি বের করে নাও, এস সাইন থিটা 1, আর আমরা জানি এফ সমান এমজি, তাহলে তোমার মানটা দাঁড়াইলো এমজি এস সাইন থিটা 1। তুমি ইচ্ছা করলে এটার বাক্স বানিয়ে দিতে পারো। অর্থাৎ একটা বালক যদি তার উপরের দিকে ওঠে, তাহলে এখানে বালকের বরটাকে তুমি কি করবা, এখানে বরটাকে ওই যে তোমার বলা হয়েছিল 20 কেজি বরের বালক আর 5 কেজি বোঝা, তাহলে টোটাল হবে 25 কেজি। 25 কেজি বরটা এখানে অ্যাড করে দিবা, আর জি এর মান 9.8, এখানে এসটা আছে, একটা এস দিয়ে দিতে হবে, মানে আমাদের একটা আরেকটা এস এখানে, এই যে এস সাইন থিটা। তাহলে বরের মান পাইলা, জি এর মান 9.8 পাইলা, এস এর মানটা হলো, এই এসটা হলো তোমার ওই যে সিরিজ যে দৈর্ঘ্য,
সিঁড়িটা কত মিটার দৈর্ঘ্য বা কত সেন্টিমিটার বা এই সিঁড়ির দৈর্ঘ্যটা তোমার জানা থাকলে তুমি এখানে মান বসে দিবে। আর কোণের মানটা যদি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি যা হয় এখানে তুমি কি করতে পারবা, মানটা বসে দিলে তোমার অঙ্কটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা ধাপ। আবার অনেক সময় আমরা কি করি, এই ধরো এই বালকটাই যদি আবার সিঁড়ি বেয়ে মাটির দিকে নিচে নেমে আসে, অনুভূমিকের দিকে নিচে নেমে আসে, অর্থাৎ বালক যদি উপর থেকে নিচের দিকে নেমে আসে, তাহলে আমাদের কাজটা কি হবে, অর্থাৎ ডাব্লু সমান এফএস লিখলাম। বালকটা যদি উপর থেকে নিচে নিয়ে আসছে তাহলে আমাদের এখানে কোণ হবে এটা, অর্থাৎ তোমার এটা হবে ভূমি, এটা হবে অতিভুজ, তাহলে কষ্টিটা। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তোমরা হয়তো বা নিচের ক্লাসগুলোতে এগুলো পড়েছো, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, আছে না? হ্যাঁ আছে। তাহলে কবরের মধ্যে আমাদের ভূত আছে। কবরের ভূত মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে এস। মানে সাগরের লবণ মানে হচ্ছে লবণ হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, আর কবরে ভূত আছে মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এই যে ভূমি বাই অতিভুজ নিলাম। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, তাহলে এইচের মানটা যদি আমরা লিখি এস কস থিটা 2, তাহলে আমরা মানটা বসে আবার আগের মতন এফ সমান এমজি, তাহলে এমজি এস কস থিটা 2। লক্ষ্য করে ভালো করে, তোমার যদি বলা হয় যে ভূমি থেকে উপর উঠতে যে কোণটা আছে, তোমার এই কোণের মানটা দেওয়া দিল না, এই মানটা দিল, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলে এটা বাড়বো, অথবা 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলে এটা বাড়বো। আশা করি তোমরা বুঝবা। এই দুইটা মিললে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা মিললে 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি থেকে একটা বাদ দিলে এটা বাড়বো, আর 90 ডিগ্রি এটা বাদ দিলে এটা বাড়বো। তা আশা করি আমার প্রশ্নটা বুঝছো। যদি 30 ডিগ্রি কোণে এটা হয় তাহলে নিশ্চয়ই এটা 60 ডিগ্রি হবে, আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি, এটা 48 ডিগ্রি হলে এটা 48 ডিগ্রি, দুইটা মিলে 90 ডিগ্রি হতে হবে। তাহলে উপর থেকে কোনো বস্তু যখন নিচের দিকে নামবা তো তোমার সূত্র হবে এমজি এস কস থিটা 2। আশা করি আমরা এই আলহামদুলিল্লাহ কাজের একটা ভালো একটা অংশ শেষ হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ এবার কাজ শেষ, চলে এবার আমরা শক্তিটাকে নিয়ে আসি। আমরা এবার নিয়ে আসবো শক্তি। শক্তিটা হলো কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। অর্থাৎ সামর্থ্য মানে কি, মনে করো আমি সকালে ব্রেকফাস্ট করলাম, করে যদি এখন আমি আম্মুর বলি না আজকে আমি আর কাজ করতে পারবো না, আমার শরীরে এনার্জি নাই, আজকে আমাকে কিছু বলবা না, তাহলে কিন্তু তোমার এটা সামর্থ্য হলো না। কাজ করার সামর্থ্য থাকতে হবে, মানে যে এনার্জি থাকতে হবে যে হ্যাঁ আমি আজকে ব্রেকফাস্ট করছি, আমি এখন আজকে তোমার সব কাজ করে দেবো, তাহলে ঠিক আছে, তাহলে এটা হবে সামর্থ্য হচ্ছে শক্তি। কাজ করতে পারলে আমাদের যে এনার্জিটা দরকার হয়, যে এনার্জিটা দরকার হয় সে এনার্জিটা হচ্ছে শক্তি। এখানে আমরা দুইটা অংশ পাই, শক্তি যদি ভাগ করতে চাই দুইটা অংশ, একটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি, ইপি, একে ইপি দ্বারা প্রকাশ করে, পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি। আরেকটা অংশ পাই সেটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি। এই সংকেতগুলো আমাদের জানা দরকার। পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি, কাইনেটিক এনার্জি, গতি শক্তি, এগুলো নিচে ক্লাসে পড়েছ। এখন আমাদের জানতে হবে পটেনশিয়াল এনার্জিটা কি আর কাইনেটিক এনার্জিটা কি। পটেনশিয়াল এনার্জিটা হলো তোমার কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা থেকে অন্য একটা বস্তুতে নিয়ে যাওয়ার জন্য যে শক্তিটা লাভ করে, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বাংলা বলা হয় বিভব শক্তি। আর গতি শক্তি হলো একটা গতিশীল বস্তু গতিতে থাকার জন্য যে শক্তি লাভ করে, অথবা স্থির বস্তুকে গতিশীল করার জন্য যে শক্তি লাভ করে, এগুলো হচ্ছে গতিশক্তি। এগুলো নিচে ক্লাসে পড়ছো, এগুলো নিয়ে আমরা না সামনে আগে, এগুলো আমরা পারি, বলবা স্যার এগুলো তো আমরা পারি, ঠিক আছে সামনে আগে। এবার আমরা বিভব শক্তিটা নিয়ে আসি। সাধারণত বিভব শক্তিটা হবে একটা শর্টকাট টেকনিক আছে, তোমরা শর্টকাট টেকনিকটাই শিখো, আপাতত প্রতিপাদন যায় না। একটা বস্তু এম্বরে একটা বস্তুকে ভূমি থেকে এই উচ্চতা উপরে উঠাইবা। ধরো এটা হচ্ছে এম্বরে একটা বস্তু, এটা হচ্ছে আমাদের ভূমির লেভেল, ভূমি থেকে এই উচ্চতা একটা এম্বরে একটা বস্তু উপরে উঠাইবা। এমন হইতে পারে তোমার আম্মু বললো এই ছাদের উপর একটা কিছু উঠাও, তাহলে জিনিস থেকে এই উচ্চতা উপরে উঠাইবা ছাদ, এটা ছাদের হাইটটা এতটুকু হতে হবে। তাহলে বিভব শক্তিটা হবে পটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি, ইপি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ বল ইন্টু উচ্চতা। এই বস্তুটাকে নিচ থেকে খালি শুধু উপরে উঠাইলাম, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান উঠাইলাম, বল ইন্টু উচ্চতা। আমরা বলের সূত্র হয়েছে এমজি আর হচ্ছে এইচ। সেক্ষেত্রে তুমি কি করবা, বস্তুটাকে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটু পরে কিন্তু আমরা ক্রিটিক্যালে চলে যাব। নিচের থেকে বস্তুটা যেটা উপরে উঠে বেড়েছে পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি,
আর উপর থেকে কোনো বস্তু যখন নিচের দিকে ফালাইবা বা নামাবা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে আমরা নিচের থেকে একটা বস্তু উপরে উঠালাম, এটা হচ্ছে কি ইপি সমান এফএইচ বাই এমজিএইচ, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। তাহলে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ অঙ্ক করতে পারবো। ভর দেওয়া থাকলে অভিকর্ষ স্তরণের মান ফিক্স থাকবো, আর যে এইচের মানটা উচ্চতা যদি দেওয়া থাকে 10 মিটার 100 মিটার 200 মিটার যা উচ্চতা আমরা কি করতে পারি বের করতে পারি। এবার আমরা নিয়ে আসবো গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হলো, আমরা এটা এভাবে করেছিলাম 9 10 একটু খেয়াল করে দেখো তাহলে ইনশাল্লাহ পারবা। একটু লক্ষ্য করো, একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, বস্তুটা যদি আমি পিছন দিকটা বল প্রয়োগ করি, বস্তুটা যখন এই অবস্থায় ছিল তখন বস্তুটা আদিবেগ ছিল, অর্থাৎ বস্তুটা স্থির ছিল। স্থির বা আদিবেগ মানে এটা গতিশীল থাকতে পারে। এখন তুমি যদি বস্তুটা স্থির ধরো তাহলে বল প্রয়োগ করলে বস্তুটা এ সমান্তরালে চলে এস দূরত্ব অতিক্রম করে বস্তুটা বি বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ শেষ বেগ হবে বি, তখন হবে একটা অংশ। তাহলে আমরা এখানে কি করতে পারি, ডাব্লু সমান এফ এস লিখতে পারি, অর্থাৎ বল ইন্টু সরণ। এটাকে আমরা লিখতে পারি এম এ এস। আবার আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ এ এস সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টি 2, অর্থাৎ ডাব্লু সমান এফ এস সমান এম এস। আর গতিসূত্র সমীকরণ থেকে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s থেকে আমরা এস বার করলে বি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 থেকে এস এর মানটা বার করি। এখন তুমি যদি বলো 1 এবং 2 হতে, 1 এবং 2 হতে, তাহলে কি দাঁড়াইব, ডাব্লু সমান এম এস এর মান হয়েছে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এমন একটা চেহারা ভাইবা, বস্তুটা যদি স্থির অবস্থান থাকে, আমি প্রথমে বলেছিলাম বস্তুটা স্থির, তার মানে আদিবেগের মান হবে 0। তাহলে আমাদের এখানে আমরা পাই, অর্থাৎ এখানে ইকে দিলে হবে, ডাব্লু দিলে হবে, একই কথা হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ আমরা এরকম একটা সমীকরণ পাই। এটা হচ্ছে গতিশক্তি এবং এটা নবম শ্রেণীতে করে আসছো, এই জন্য মোটামুটি একটা ধারণা দেওয়া হলো, তোমরা ইনশাল্লাহ এটা পারবা। চলো এবার আমরা আবার সামনে চলে যাই। তোমরা যদি কোনো কমেন্ট করতে থাকো করো, আমি তো আসলে এখানে দেওয়ার সুযোগ নাই, আমি ইনশাল্লাহ পরে দেখে আনসার দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। এখন যদি আমাদের যদি বলা হয় যে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিপাদন করো, বা প্রতিপাদন বলতে অঙ্ক আসবো, যান্ত্রিক শক্তির নিত্যতা, একটা বস্তুর উপর থেকে নিচে ফেলালে কোথায় গতিশক্তি, বিভব শক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এই টাইপের অঙ্কগুলো আমরা এবার দেখব। তো এটার একটা শর্টকাট টেকনিক আছে, তুমি শর্টকাট টেকনিকে করার চেষ্টা করবা। লক্ষ্য করো, এখানে একটা বস্তু আছে, মানে এখানে ভূমি আছে, ভূমি থেকে এই উচ্চতায় একটা বস্তু এখানে রেখে দিলাম, এটা ধরো এই বিন্দু, ভূমি থেকে এই উচ্চতায় এই বিন্দুতে এম বড় একটা বস্তু আছে। তাহলে ভূমি থেকে বস্তুটা এই বিন্দুতে পটেনশিয়াল এনার্জি হবে ইপিএ, অর্থাৎ এই বিন্দুতে বিভব শক্তি হবে এমজিএইচ, আর এই বিন্দুতে গতিশক্তির মান কি হবে ইকেএ, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার আমরা লিখবো, যেহেতু বেগের মান 0 তার মানে 0। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি এমজিএইচ আর এই বিন্দুতে গতিশক্তি হবে 0। তাহলে টোটাল আমাদের দাঁড়ালো ইএ হচ্ছে এই বিন্দুতে মোট শক্তি, ইপিএ যোগ কি ইকেএ, অর্থাৎ এমজিএইচ 0 সমান সমান এমজিএইচ। এটা 9 10 করে আসছো, আমরা এটা মনে রাখলাম, গেল এটা। এবার যদি বস্তুটাকে বলা হয় যে ভূমি থেকে অথবা উপর থেকে নিচের দিকে, এটা আমরা দুইভাবে দেখব। লক্ষ্য করো, চিত্রটা যদি ভালো করে লক্ষ্য করো, আমরা এটা দুই ওয়েতে করতে পারি। একটা হলো উপর থেকে নিচে ফেলাই দিলাম, এক্স উচ্চতায় গিয়া বি বিন্দুতে আসলো, তাহলে ভূমি থেকে পুরা দূরত্ব এস থেকে এক্স বাদ দিলে এস মাইনাস এক্স বাড়বে এটা। আবার তুমি যদি বলো না স্যার আমি নিচ থেকে উপর উঠবো,
তাহলে নিচের থেকে উপরের যদি এক্স উচ্চতা ওটা তাহলে পুরো দূরত্ব থেকে এক্সটা বাদ দিলে এটা বাড়বে এই এইচ মাইনাস এক্স। তোমার একটা সহজ টেকনিক হলো এই যে দুইটা ওয়ে আছে, দুইটা ওয়েকে তুমি এটাকে ইকে দ্বারা প্রকাশ করবা, আর এই যে দুইটা ওয়ে এটা হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করবা, তাহলে তুমি আশা করি অঙ্কটা করতে পারবা, খুব সহজে অঙ্কটা করতে পারবা। তাহলে চলো এবার আমরা অঙ্কটা করি। শর্টকাট টেকনিক হলো তোমার প্রশ্ন দেওয়া থাকবো যে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এই টাইপের প্রশ্নগুলো থাকলে তুমি শুরুতে লিখবা মনে করি বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, অথবা মনে করি বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, এই মানটা বলে নিতে হবে। তাহলে চলো এবার আমরা করি। প্রথম যদি আমি এই 1 নং পদ দিয়ে আগাই, তাহলে ইপিবি সরি এখানে বি বিন্দু, তো আমরা বি বিন্দু বার করবো। তাহলে ইপিবি মানে পটেনশিয়াল এনার্জি, বি বিন্দুতে গতিশক্তি হবে এমজি ঠিক রাখলাম, আর উচ্চতা হবে এইচ মাইনাস এক্স, যেহেতু আমরা গতি বিভব শক্তিটাকে নিচের দিকে কাজ করতেছি, নিচের দিকে, তাহলে এইচ মাইনাস এক্স হবে তোমার বিভব শক্তি। আর গতিশক্তিটা কি হবে ই কে বি, তাহলে গতিশক্তিটা হবে উপর থেকে, আমি তো বলেই দিলাম যেটা, তাহলে এটা হবে এমজি এক্স। এটা শর্টকাট টেকনিক। আবার তুমি যদি এই রাস্তায় আসো যে স্যার আমি 2 নম্বর পথে যাব, তাহলে এটা হবে ইপিবি, কি হবে এমজি আর স্মরণ হবে এক্স নিচ থেকে এই রাস্তা দিয়ে আসলে, তাহলে আমাদের কাইনেটিক এনার্জিটা কি হবে ই কে বি সমান এমজি ঠিক রাখলা, এখানে হাইটটা হবে এইচ মাইনাস এক্স। এরকম তুমি যে কোনো একটা ওয়ে অর্থাৎ এই শর্ত বা এই শর্ত নিয়ে তুমি অঙ্কটা করতে পারবে। এখন তোমার যদি প্রশ্ন করা হয় কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে খেয়াল করে কীভাবে লিখবা, কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তোমার লিখতে হবে মনে করি বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ লিখে, তাহলে আমি যদি এই শর্ত প্রকাশ করি তাহলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে ই পি বি ই কে বি অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, এভাবে লিখবা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এই শর্ত দিয়া করলো তুমি এই মানটা বসাই দিবা, এই শর্ত দিয়া করলে এইভাবে দেখাই দিবা, যেটা বলবো সেটা। আবার যদি বলা হয়তো গতিশক্তি ই কে বি গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে এই যেভাবে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। আশা করি এই অঙ্কগুলো তোমরা কি করতে পারবা, করতে পারবা, খুব ভালোভাবে করতে পারবা। এটা নিয়ে কেন যেন কোনো প্রবলেমে ফেস না করো, এই জন্য আমি আবার বলে দিলাম। এবার চলো আমরা সি বিন্দুতে নিয়ে আসি। সি বিন্দু কোনটা, সি বিন্দু হলো ভূমিতে স্পর্শ করার পূর্বের মুহূর্তে, অর্থাৎ ভূমি না একবার ঠিক মানে স্পর্শ করার পূর্বের মুহূর্তে, সেক্ষেত্রে কি হবে ইপিসি মানে সি বিন্দুতে বিভব শক্তি, আমরা যেহেতু বিভব শক্তিটা নিচের থেকে উপরে উঠামো, তা সেক্ষেত্রে আমরা কি করব এই এমজি ঠিক আছে, এইচের মান হচ্ছে 0, যেহেতু নিচ থেকে এখানে স্বর্ণের মান 0, তাহলে আমরা 0 লিখবো। আর ই কে সি অর্থাৎ সি বিন্দুতে কাইনেটিক এনার্জি সেটা হবে কি, সেটা আমরা একটু হাফ এম বি স্কয়ার লিখলাম, অর্থাৎ একটা দেখাই দিই, তোমার অনেক সময় ব্যাক দিতে হয় সেক্ষেত্রে, তাহলে কি হবে হাফ এম বি স্কয়ার, সূত্র হচ্ছে কি ই স্কয়ার প্লাস 2gh। আমরা জানি উপর থেকে কোনো বস্তু নিচের দিকে ফেলালে আদি বেগের মান 0, তাহলে 0 হলে 2gh, তাহলে কি হলো হাফ এম 2gh। তুমি যদি শর্টকাট টেকনিক করো তাহলে তুমি এভাবে লিখতে পারবা যে আমরা দ্বিতীয় অংশ দেখাইলাম mgx বা mgh মাইনাস s, তাহলে সি বিন্দুতে আমাদের ভূমিতে স্পর্শ করার পূর্বের মুহূর্তে কি হবে গতিশক্তি হইব mgh। এবার আমরা যদি দুইটা যোগ করে দেই, ইসি সমান হচ্ছে ইপিসি যোগ ইকেসি সমান হচ্ছে 0 প্লাস mgh সমান mgh। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে এইভাবে অঙ্ক করবা বা এইভাবে যদি পরীক্ষা আসে দেওয়ার চেষ্টা করবা। চলো এবার আমরা আর একটু সামনে আগাই। এখন তোমার ক্ষমতাটা নিয়ে আসি, পাওয়ার। পাওয়ার মানে এনার্জি। আমরা তো ইতিমধ্যে তোমরা হয়তো বা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম মনে রাখছো কিনা, যে কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। এখন কাজ করার সামর্থ্যটা যদি সময়ের সাথে উল্লেখ করা হয় তখন তাকে বলা হবে ক্ষমতা।
আমার কথাটা মনে হয় তোমরা বুঝতে পারো না, আমি আবার বলি। ধরো তোমার আব্বু বা আম্মু তোমার একটা কাজ দিছে, এখন কাজটা তোমার সময় উল্লেখ করে দেওয়া হয় নাই, যে তোমার সময় যদি উল্লেখ করে না দেওয়া হয় সেক্ষেত্রে তুমি কি করবা, কাজ করতেই থাকবা, তাহলে এটা হচ্ছে তোমার শক্তি। আর এখন তোমার যদি বলা হয় যে তুমি 1 ঘন্টা বা 30 মিনিট বা 20 মিনিট একটা সময় উল্লেখ করে দেওয়া হয় যে এই সময়ের ভিতরে তোমার কাজটা করতে হবে, তখন তুমি যদি এই সময়ের ভিতরে কাজটা করো তখন তাকে বলা হবে পাওয়ার বা এনার্জি, সরি পাওয়ার মানে এটা হবে পাওয়ার বা ক্ষমতা, অর্থাৎ সেক্ষেত্রে হবে W/T, অর্থাৎ কাজটাকে সময় দ্বারা ভাগ করলে তোমার কি হয়, ক্ষমতা পাওয়া যায়, পাওয়ার। এখন তোমার বস্তুটা যদি উপরে নিচে হয় তাহলে হবে mgh/t। আমরা এটা পারি, এটা ভালোভাবে করেছি, mgh/t এটা পারলাম, ক্ষমতা পারলাম। এবার আমরা নিয়ে আসবো কর্মদক্ষতা। কর্মদক্ষতা এটাকে বলে ইটা, ইটা দ্বারা প্রকাশ করে, মিউ দ্বারা প্রকাশ করে, আমরা ইটা দ্বারা প্রকাশ করি। অর্থাৎ কর্মদক্ষতা হলো তোমার কাজের মানটা শতকরা অনুযায়ী প্রকাশ করা, মানে কাজের অনুপাতটাকে তুমি শতকরা হিসাবে তুলনা করা হয়েছে কর্মদক্ষতা। যার কর্মদক্ষতা বেশি ভালো সে তত বেশি স্ট্রং, শক্তিশালী, আর যার কর্মদক্ষতা কম তখন তার শক্তিটা হবে সে দুর্বল প্রকৃতির মানুষ। এ দেখ বা একই রকম খাবার খাইয়া অনেকে শরীর এনার্জি বেশি, সে অনেক কাজ করতে পারতেছে, অনেক পড়ালেখা করতেছে, আবার অনেকে আছে দুর্বল, স্যার একবারে দুর্বল, লেখাপড়া করতে ভালো লাগে না, কাজ করতে ভালো না, তার মানে তার এনার্জির লেভেলটা কম। তো চলো এবার আমরা দেখি কাজের ক্ষেত্রে কি হয়। কর্মদক্ষতা বলা হয়েছে কি লব্য কার্যকর ক্ষমতা প্রদত্ত মোট ক্ষমতা, মানে হলো তুমি একটা ইঞ্জিনের ক্ষেত্রে এখানে দিলে হয়তো বা বুঝবা। ইঞ্জিনটা হলো যে তোমার বাসায় মোটর আছে, পানির যে মোটর, এখন তোমার বাসায় মনে করো যে এখন তো সাবমার্সিবল পানির বা যে মোটর থাকে বা এটাতে আমরা প্রকাশ করতে পারি। ধরো তোমার বিল্ডিংটা হচ্ছে 5 তলা, 5 তলার উপরে মনে করো 10 ফিট করলে 50 ফিট উপরে তুমি পানি উঠাইবা। 1000 মিলিলিটার একটা পানির ট্যাঙ্ক নিলা, টাঙ্কি নিলা। বাজারে বর্তমানে যে গাজী আছে বা দেশ আছে বা যে পদ্মা আছে এরকম একটা পানির টাঙ্কি 1000 মিলিলিটার নিলা, বললা যে আমার বাসায় 5 তলা বিল্ডিংয়ের উপরে 1000 মিলিলিটার একটা টাঙ্কি বসাবো, এবং এটা কয় হর্স পাওয়ার, মানে শক্তিটা হর্স পাওয়ার দিয়ে প্রকাশ করা হয়, কত হর্স বা কত ঘোড়ার শক্তি আমরা কি করতে পারি, কিনতে পারি। তখন ওই ভদ্রলোক তোমার বললো যে আপনি একটা এই ইঞ্জিনটা নিতে পারেন। সেই ইঞ্জিনটা বলে দেওয়া হলো যে এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি প্রাইম দ্বারা, যে তোমার 5 তলার জন্য মনে করো 2 ঘোড়া হর্স পাওয়ার, একটা মানে 746 ওয়াটে 746 দ্বারা ভাগ করলে আমরা হর্স পাওয়ার নেওয়া, এটা ফিজিক্সের ভাষা, তোমরা 9-10 পড়েছ। 2 ঘোড়া একটা কী দিল, মোটর দিল, যে আপনি 2 ঘোড়া মোটর দিয়া 30 মিনিটে, সময়টা উল্লেখ করে দিল যে 30 মিনিটে কি করতে পারবেন, পানি সম্পূর্ণ 1000 মিলিলিটার পানি, অর্থাৎ ভরটা হলো 1000 মিলিলিটার পানি কি করতে পারেন, 1000 মিলিলিটার না, দুঃখিত, লিটার, 1000 মিলিলিটার আবার ছোটো হয়ে যাবে, এটা না, 1000 লিটার পানি কি করতে পারে, পূর্ণ করতে পারে। এই এতটুক দিয়ে তোমার বলে দিলে, এবং তুমি কত ফিট, 50 ফিট উপরে, অর্থাৎ 50 ফিট না মানে 50 মিটার ধরি আমাদের বোঝার জন্য, 50 মিটার উপরে কি করতে পারে, পানি তুলতে পারে। তো ঠিক আছে, ভদ্রলোক কি বলে দিছে যে 5 তলা বিল্ডিং মানে 50 মিটার উপরে পানি উঠানো হবে, 1000 মিলিলিটার পানির টাঙ্কিটা কয় মিনিটে পূর্ণ করব, 30 মিনিটে পূর্ণ করব। আর এখানে কয় ঘোড়া মোটরটা উনি দিচ্ছে কি 2 ঘোড়া মোটর, 2 হর্স পাওয়ার। তো এখন এটা যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে এখন আমরা এটাকে সময়, আমরা জানি ফিজিক্সের ভাষায় ওই সময়টারে মিনিট নিয়ে 60 দিয়ে গুণ করতে, এগুলো তোমরা করে নিবা, এগুলো নিয়ে আমি করি, প্রশ্নের সমস্যা হবে না, তুমি করে নিলে পারবা।
কারণ আমি যে বিষয়টা বোঝানো চাইতেছি যে কর্মদক্ষতা তো ইটা তোমারে এটা হচ্ছে P প্রাইম ইন্টু 100% মানে শতকরা হিসাব করলে। এখন তুমি কি করলা, পি এর সূত্র আমরা ইতিমধ্যে লিখেছি যে mgh/t P প্রাইম ইন্টু 100%, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। এখন তুমি বাসা আইসা যথারীতি তোমার মোটরটাকে তুমি ফিট করলা, ইলেকট্রিশিয়ান দেওয়ার নিজে করো, ফিট করার পরে তুমি পরীক্ষা করলা যে এই ভদ্রলোকটা যে আমাকে বলে দিল, এখন দেখি তো আমার কথার সাথে কাজ মিলাছে কিনা। তখন তুমি কি করলা, সবগুলো যাচাই বাছাই করলা, সাবমার্সিবল বা যেটা হোক যে মোটর আছে, মোটর দেওয়া 2 হর্স পাওয়ার মোটরটা কী করলা, ফিট করে তুমি ঘড়ি ধরলা। ধরো ঘড়ি ধরে 30 মিনিট পরে তুমি এই মানে প্রথমে টাঙ্কিটা খালি করে 30 মিনিট পরে তুমি মোটরটা বন্ধ করে দেখলা তোমার টাঙ্কি পূর্ণ হয় নাই। তোমার টাঙ্কিটা পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু টাঙ্কিটা পূর্ণ হয় না, দেখা যায় টাঙ্কির 80% বা 90% বা 60% এরকম পানিটা পূর্ণ হয়েছে। এখন যে পানি টাঙ্কিটা কিন্তু সম্পূর্ণ হয় না, অর্থাৎ সেক্ষেত্রে তুমি কি করবা, এখানে পি প্রাইমটা হলো তোমার যেটা দিয়ে দেওয়া হয়েছে 2 হর্স পাওয়ার, বটটা হচ্ছে তোমার 1000 আর জি এর মান তো বুঝলাই 9 পরে এর উচ্চতা। তাহলে দেখা যায় কি আসলে প্রকৃতপক্ষে যেটা বলার কথা সেটা হয় না, সেটা কি বলা হয়েছে লব্য কার্যকর ক্ষমতা, অর্থাৎ ইঞ্জিন দ্বারা তুমি যেটা পাইলা। আর ভদ্রলোক যেটা বইলা দিল যে তোমার এইটা হওয়ার কথা, এটা হচ্ছে ভদ্রলোকের কথা বা তোমার ইঞ্জিনের মধ্যে যেটা লেখা থাকে এটা, আর যেটা তোমার কাজ করার পর যেটা লাভ করবে এটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। তো এইভাবে বার করার পরে তুমি যদি অঙ্কটা করতে চাও করতে পারো, এইভাবে মান বসে তাহলে বলবো স্যার আপনি অঙ্ক করলেন না, বলে দিলেন এই 5 টি এর মান তো তোমার 60 আর 30 পুরন মিনিটের সেকেন্ড নিলে 60, আর পি প্রাইমের মান তো 2 হর্স পাওয়ার 746 দিয়ে গুণ করে দিবা, তাহলে দেখবা আর এখানে তো 180, এই সবগুলো মিলে তোমার একটা মান আসবো। দেখবা মানটা কি হবে, পার্সেন্টেজ 80%, 90%, 60% এমন একটা মান আসবে। তাহলে তোমার দেখা যায় ভালোটা মান আসবে। তো সেক্ষেত্রে তুমি অঙ্কগুলো করতে পারবা। তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো ধারণা দেওয়া হলো। তোমরা কাজ ক্ষমতা শক্তি থেকে যদি কোনো প্রশ্ন আসে আশা করি দেওয়ার চেষ্টা করবা। যারা আমার ক্লাস দেখছো বা সামনে দেখবা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করতেছি। আর আমার জন্য দোয়া করবা, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, সর্দি লাগছে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।